সামনেই কম্পিটিটিভ এক্সাম মানে হচ্ছে WBSSCর SLST, যারা ইংরেজি পরীক্ষা দেবে বা আপার প্রাইমারির জন্য বা যে কোনো ক্লাসের পার্টিকুলার এই গ্রামারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আর দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। দেখো, প্রথমেই আমি লিখেছি ফ্রেজ। ফ্রেজ ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ শব্দগুচ্ছ। এখন ফ্রেজ যদি শব্দগুচ্ছ হয় তাহলে ক্লজ কি? ক্লজও শব্দগুচ্ছ। তাহলে ক্লজের সাথে ফ্রেজের পার্থক্য কোথায় চলো একটু দেখে নিই। ধরো আমি এখানে একটা বাক্য লিখছি যে আই নো দ্য ম্যান হু ইজ ওয়েলদি। হু ইজ ওয়েলদি, এই একটা বাক্য লিখেছি। তাহলে আই নো দ্য ম্যান হু ইজ ওয়েলদি। তাহলে দেখো, আই নো দ্য ম্যান হু ইজ ওয়েলদি, এইটা হচ্ছে ক্লজ এবং সেটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে একটা ভার্ব বর্তমান আছে, দেখো একটা অবজেক্ট বা প্রেডিকেট কিন্তু বর্তমান রয়েছে। কিন্তু যদি আমি এই বাক্যটাকে এইভাবে লিখি, আই নো দ্য ওয়েলদি ম্যান, তাহলে খেয়াল করে দেখো এই যে ওয়েলদি ম্যান, এই পার্টিকুলার কথাটা কিন্তু ফ্রেজ হয়ে গেল। এইটুকুর মধ্যে আমার কিন্তু, বা এটা কিরকম লেখা যায়, আ ম্যান অফ ওয়েলথ। এটা যদি আমি এরকমভাবে লিখি, ধরো এই কথাটা আ ম্যান অফ ওয়েলথ, একই ব্যাপার। তাহলে এই যে পার্টিকুলার কথাটা সেটা হচ্ছে ফ্রেজ, আ ম্যান অফ ওয়েলথ। ওকে, আর এই কথাটা হু ইজ ওয়েলদি, এই কথাটা হচ্ছে ক্লজ। তাহলে ক্লজের সাথে আমরা যদি ফারাক করি তাহলে কি বলবো না, যেখানে একটা সাবজেক্ট ভার্ব বা প্রেডিকেট বর্তমান সেটা কিন্তু ক্লজ। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ফাইনাইট ভার্ব কিন্তু থাকবে ক্লজে। ফাইনাইট ভার্ব থাকবে ক্লজে, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, অর্থাৎ ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এটা হচ্ছে ক্লজের সাথে ফ্রেজের পার্থক্য। এইবার চলো আমরা কত প্রকারের ফ্রেজ আছে সেগুলো দেখে নিই। ফ্রেজ মূলত 8 প্রকারের হয়, কিন্তু আমি এখানে 6 প্রকার করিয়েছি। ওকে, তো আর 2 প্রকার কোথায় গেল সেটা কিন্তু নাউনের মধ্যেই অলরেডি এক্সিস্ট করে, তাই সেই দুটোকে আলাদা করে দেখার দরকার নেই। প্রথমে হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানেই আমরা নাউনের মতো ব্যবহার হবে, আর যে শব্দগুচ্ছ নাউনের মতো ব্যবহৃত হবে সেটা সবসময় সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হবে। ওকে, তো দেখো প্রথমেই আমি একটা বাক্য লিখেছি, দ্য পিপল অফ ভিলেজ আর ভেরি সিম্পল। আচ্ছা, এখানে ভার্ব কোনটা? আর এইবার দেখো খেয়াল করে, দ্য পিপল অফ দ্য ভিলেজ, দ্য পিপল অফ দ্য ভিলেজ। ওকে, এই পার্টিকুলার পোর্শনটা দেখো, দ্য পিপল অফ দ্য ভিলেজ। এইখানে যে শব্দগুচ্ছগুলো আছে এইটুকুর মধ্যে কোনো দেখো ফাইনাইট ভার্ব নেই, এবং এই পার্টিকুলার শব্দগুচ্ছ কটা এই ভার্বের সাবজেক্ট, সেই জন্য এইটুকু নাউন ফ্রেজ। আর এখানে দেখো দ্য অক্স ইজ, এই যে ভার্ব, এই ভার্বের পর আ বিস্ট অফ বার্ডেন, আ বিস্ট অফ বার্ডেন, এইটুকুর মধ্যে দেখো এটা শব্দগুচ্ছ। এটা অবশ্যই মাথায় রাখবো যে এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। আর একটা কথা বলি, ক্লজ কিন্তু একটা কমপ্লিট সেন্স দেয়, ঠিক আছে, কিন্তু ফ্রেজ কখনো কমপ্লিট সেন্স দেয় না। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে, এটা আংশিক একটা অর্থ পূরণ করে। যেমন বিস্ট অফ বার্ডেন একটা আংশিক শব্দ, মিনিং কিন্তু কমপ্লিট হচ্ছে এখানে। তারপরে আসছে ভার্বাল ফ্রেজ। ভার্বাল ফ্রেজ কি? দেখো, ভার্বাল ফ্রেজ হচ্ছে উই হ্যাভ বিন লিভিং, অর্থাৎ কিছু শব্দগুচ্ছ যেটা একটা ইউনিট হিসেবে কাজ করে, একটা ভার্বের ইউনিট হিসেবে কাজ করছে। উই হ্যাভ বিন লিভিং, তার মানে এই টোটাল 3টে যে শব্দ আছে এরা ভার্বের ভূমিকা পালন করছে এবং একটা ইউনিট হিসেবে। ঠিক সেরকমই লুক ডাউন আপন, লুক ডাউন আপন, এইটা হচ্ছে দেখো দে লুক ডাউন আপন, অর্থাৎ তারা ঘৃণা করে আমাদেরকে। দে লুক ডাউন আপন, দে হ্যাভ বিন লিভিং হিয়ার, তারা এখানে বাস করছে। অর্থাৎ এই ভার্ব, এই শব্দগুচ্ছগুলো একটা ইউনিট হিসেবে কাজ করছে। নেক্সট হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। দেখো এখানে হি ইজ আ ম্যান অফ গ্রেট ওয়েলথ, যেটা আমি ওখানে লিখেছি ম্যান অফ গ্রেট ওয়েলথ। আমি এই কথাটাকে এই ফ্রেজ হিসেবে না লিখে আমি কি লিখতে পারতাম, হি ইজ ওয়েলদি বা হি ইজ ওয়েলদি ম্যান। আমি ফ্রেজ হিসেবে না লিখে
বা ম্যান অফ গ্রেট ওয়েলথ, এই এতগুলো শব্দ মিলিত হয়েছে এবং অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে, কারণ এই এ ম্যান অফ গ্রেট ওয়েলথ এই যে কথাটা আমরা কি না, এটা টোটালটা ওই ম্যানটার সম্বন্ধে বলছে, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ। বা শি হ্যাজ আ রিং, দেখো শি হ্যাজ আ রিং মেড অফ গোল্ড, শি হ্যাজ আ রিং মেড অফ গোল্ড, তাহলে রিং মেড অফ গোল্ড, তাহলে রিংটা কিসের মেড অফ গোল্ড, তাহলে এই অংশটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ফ্রেজ, কারণ অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হচ্ছে। নেক্সট চলে আসে দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা জানি অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হচ্ছে কোনো যখন কখন কোথায় কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর দেয় তখন সেটা অ্যাডভার্ব। তো দেখো হি ওয়ার্কড ইন এ সাইলেন্ট ম্যানার, ইন এ সাইলেন্ট ম্যানার কেমনভাবে, নীরবে। আচ্ছা এইটা যদি আমি শুধু অ্যাডভার্ব ইউজ হতো তাহলে কি করতাম, আই ওয়ার্কড সাইলেন্টলি, আই ওয়ার্কড সাইলেন্টলি, কিন্তু আমি যখন ফ্রেজ ইউজ করলাম তখন হয়ে গেল আই ওয়ার্কড ইন আ সাইলেন্ট ম্যানার। তারপরে দেখো অল অফ এ সাডেন, হঠাৎই, অল অফ এ সাডেন হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। তাহলে অল অফ এ সাডেন তুমি লিখতে পারতে সাডেনলি, কিন্তু সেই সাডেনলির পরিবর্তে তুমি কি করলে, অল অফ আ সাডেন এই এতগুলো শব্দ বা শব্দগুচ্ছ তুমি বসিয়ে দিলে। এখন তুমি তো বলবে এটা সাবজেক্ট, না এটা সাবজেক্ট নয়, এখানে হি কিন্তু সাবজেক্ট। সো এটা হচ্ছে হঠাৎই, টাইম বোঝাচ্ছে, টাইম, দ্যাটস ওয়াই এটা অ্যাডভার্ব। নেক্সট হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজ তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। অনেকগুলো একটা লিস্ট আছে প্রায় 25-30টার, যে কটা মুখস্থ করলে মোটামুটি চলে আসে। তো রিনা লিভস ইন ফ্রন্ট অফ, সামনে, ইন ফ্রন্ট অফ সামনে, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ওকে, অ্যাকর্ডিং টু, এগুলো সব প্রিপোজিশনাল ফ্রেজ। একের বেশি প্রিপোজিশন ইউজ হয়েছে, দেখো একটা, দুটো, তিনটে দিয়ে এর একটা ফ্রেজ গঠন করেছে। নেক্সট হচ্ছে শি ডিড নট কাম ডিউ টু, এই যে ডিউ টু, দুটো ফ্রেজ, দুটো প্রিপোজিশন ইউজ হয়ে এখানে ফ্রেজের মতো ভূমিকা পালন করছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান কনজাংশনাল ফ্রেজ। দেখো কনজাংশন কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, অ্যান্ড, ইয়েট, অর, বাট, যখন এগুলো একত্রিত হয়ে একটা শব্দ গুচ্ছ পরিণত হয় এবং সে কি করে সিঙ্গেল কনজাংশনের মতো ব্যবহৃত হয়, তখন তাকে কনজাংশনাল ফ্রেজ বলা হয়। যেমন নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার, তাহলে নট অনলি হি বাট অলসো হিজ ব্রাদার, এই যে নট অনলি বাট অলসো এটা কোরিলেটিভ, কিন্তু এই কোরিলেটিভই আমরা জানি কিসের মতো ইউজ হচ্ছে না, ফ্রেজের মতো ইউজ হচ্ছে। যেমন রানা অ্যাজ ওয়েল অ্যাজ টিনা হ্যাজ ডান ওয়েল। সো এখানে এই অ্যাজ ওয়েল অ্যাজ এটা কিন্তু আমরা কনজাংশনাল ফ্রেজের মতো ইউজ করছি। আশা করছি এই ফ্রেজ সম্বন্ধে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। আবারও বলছি, ফ্রেজ হতে গেলে কি কি লাগবে। ফ্রেজ একটা শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, যেখানে কোনো প্রেডিকেট থাকে না, যেখানে সাবজেক্ট থাকে না এবং যার অর্থটা আংশিকভাবে ব্যক্ত হয় বা প্রকাশিত হয়। আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, যাওয়ার আগে অবশ্যই আরও একবার রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না। দাদা ক্লাস ঘর ভরা গল্পের